হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আমাদের পুলিশ পরীক্ষার যে স্পেশাল প্রিপারেশন চলছে সেই রিজনিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হবে আমাদের সেট নাম্বার 4। তো এই মুহূর্তে তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত রয়েছো, ক্লাসে কিন্তু অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে ভালোভাবে ফলো করো। বিভিন্ন ট্রিক্স যে সমস্ত কোয়েশ্চেন ইউজ করা হবে সেগুলোকে প্রয়োজন পড়লে একটি খাতাতে আলাদা করে নোট ডাউন করে রাখো। এবং আগামী 2 থেকে 2.5 মাসের যে একটা সময় পেয়েছো তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা তৈরি হয়ে নিতে পারবে। অবশ্যই তার আগে প্রিপারেশন হওয়া দরকার আছে। এমন নয় যে একদম আজকে থেকেই শুরু করলে, সেটা যেন না হয়। প্রিপারেশন হয়তো আগে ছিল, মাঝখানে হয়তো ডিসকন্টিনিউয়েশন হয়েছিল, কিন্তু আমরা আবার শুরু করেছি। এরকম হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 2.5 মাসে কিন্তু আমরা স্পিডটাকে খুব সুন্দর জায়গায় নিয়ে চলে যেতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের রিজনিং ক্লাসে, যেখানে আমরা কিন্তু বেশ কিছু রিজনিং কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো আগামী দিনের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে হবে আমাদের রিজনিং এর প্র্যাকটিস ক্লাস নাম্বার 4 বা চতুর্থ প্র্যাকটিস সেটটা আমরা আজকে করব, যেগুলো বারবার বলছি আগামী দিনের যে পরীক্ষা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল প্রিলিমিনারি এবং অবশ্যই ডব্লিউবিপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নেব। ফার্স্ট কোশ্চেনটা কি আছে যদি দেখে নেওয়া যাক। বলছে বিবৃতি এবং সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে দুটো। বিবৃতি কি বলা হচ্ছে? যে রাজ্যে বাঁধ আছে সেই রাজ্যের জলের সমস্যার সম্মুখীন হতে হয় না। সেই রাজ্যের আর হবে না, সেই রাজ্যে জলের সমস্যার সম্মুখীন হতে হয় না। পশ্চিমবঙ্গে কোনো বাঁধ নেই। তাহলে দুটো স্টেটমেন্ট বা দুটো বিবৃতি দেওয়া হয়েছে। একটা কথা বলেছে যে রাজ্যে বাঁধ আছে সেই রাজ্যে জলের সমস্যার সম্মুখীন হতে হয় না। তার মানে কি, যেখানে বাঁধ আছে সেখানে জলের সমস্যার সম্মুখীন হবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বাঁধ নেই, এটা আবার বলে দিয়েছে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গে জল সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে কোনো বাঁধ নেই। আর বাঁধ যদি তোমার জলের সমস্যার সম্মুখীন যদি দূর করে, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু জল সমস্যার সম্মুখীন একটা হতে পারে, অবশ্যই হতে পারে। বাঁধ জল সমস্যার সমাধান করে এবং সেটাই বলেছে। দেখো এখানে কি, যে বাঁধ আছে তার জন্য কি হচ্ছে, জলের সমস্যার সম্মুখীন হতে হয় না। দ্যাট মিনস বাঁধ কিন্তু জলের সমস্যার সমাধান করে। তাহলে দুটোকে আমরা রাইট করে আনসার করবো কি, অপশন সি, 1 ও 2 উভয় সঠিক। 1 ও 2 উভয় সঠিক। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে আছে, এম জেড এর বাম দিকে আছে, কিন্তু এল এর ডান দিকে আছে। টি আবার জেড এর বাম দিকে আছে, তাহলে বাম দিকের শেষে একেবারে কে আছে? 5 জন ছাত্র রয়েছে, এখানে বলেই দিচ্ছে টি জেড এর ডান দিকে আছে। টি হচ্ছে কে, জেড এর ডান দিকে। তাহলে জেড এর ডান দিকে কে আছে? ধরে নাও টি হলো। এম জেড এর বাম দিকে আছে, এম জেড এর বাম দিকে। এই এমটা কি আছে? জেড এর বাম দিকে আছে। কিন্তু এল এর ডান দিকে আছে। এই এল এর ডান দিকে কে আছে? অবশ্যই এম, যে প্রথমে আছে। তাহলে এম যদি এল এর ডান দিকে হয়, তাহলে এল এর ডান দিকে হয়ে গেল কে? এম। বলছে টি জেড এর বাম দিকে আছে। এই যে এখানে আবার এটা কেমন হলো? এখানে টি জেড এর ডান দিকে আছে, তাহলে এখানে ডেফিনেটলি একটু কিছু ভুল আছে। ভুলটা হচ্ছে টি জেড এর বাম দিকে। তো এখানে খুব সম্ভবত এইটা টি কি কি রয়েছে সেটাও তো বলেনি। তাহলে দাঁড়াও, জেড কিউ টি এল, তাহলে এখানে একটা কিউ হবে ডেফিনেটলি। এবার কিউ যদি হয় লেটস সে, আমি যদি এটাকে কিউ ধরি, কোশ্চেনটা ডেফিনেটলি ভুল আছে। জেড এর ডান দিকে ধরে নাও কিউ হলো, কথার কথা বলছি। এম জেড এর বাম দিকে আছে, এল এর ডান দিকে আছে কি এম। এবার টি হচ্ছে কি জেড এর বাম দিকে আছে। টি যদি জেড এর বাম দিকে থাকে, না এটা হচ্ছে না। তাহলে কিউটাকে এখানে যদি করি, কথার কথা, টি হয়ে গেল তোমার জেড এর ডান দিকে। টি হয়ে গেল জেড এর ডান দিকে। এম জেড এর বাম দিকে আছে, আবার যে কিনা আবার এল এর ডান দিকে আছে। কিউ জেড এর ডান দিকে হতে পারে, কিউ জেড এর বাম দিকে। কোয়েশ্চেনটা একটু ভুল আছে, স্কিপ করো, বুঝলে? আমি এটা কোনোভাবেই কোনো জায়গা থেকেই এটাকে নিতে পারছি না। ডেফিনেটলি এটা ভুল আছে। দেখো এখানে খুব স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে
টি জেড ডান দিকে আছে, আবার এখানে দেখো টি আবার জেড বাম দিকে আছে, দুটো কেমন করে একই জিনিস হয়? তো ডেফিনেটলি ভুল আছে। ডেফিনেটলি ভুল আছে, এখানে একটু কোয়েশ্চেনটাকে অ্যাভয়েড করো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বলা হচ্ছে যে তল 2 আছে, যে তলে 2 আছে তার বিপরীত তলে কি থাকবে? মানে 2 এর অপোজিটে কি আছে সেটাই তোমাদের বলতে হবে। 2 এর অপোজিটে কি আছে সেটাই তোমাদের বলতে হবে। তাই দেখো এখানে 2 এর সাথে কে কে আছে একটু দেখে নিতে হবে। 2 এর সাথে কে কে আছে? 4 1 আছে। আমার প্রথম কাজটাই হবে এই 4 1 কি কোথাও আছে? এই 4 1 অবশ্যই দেখো এখানে আছে। তাহলে এটা কনফার্ম হয়ে যাও যে 4 1 হয়ে গেল কি কমন ফেজেস। 4 1 হয়ে গেল কি কমন ফেজেস, মানে এগুলো হচ্ছে কি কমন এই দুটো ডাইসের মধ্যে। আর এখানে 6টা হয়ে গেল কি আনকমন ফেজ, আর এখানে 2টা কি হলো আনকমন ফেজ। তাহলে আমরা বলতে পারি 2 এর অপোজিটে 6 হবে, 2 এর অপোজিটে 6 বা 6 এর অপোজিটে 2 হবে। অ্যান্সার করে দেব অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। ভালো করে একটু অবজার্ভ করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার, উকিল এবং পেশাদারকে সম্পর্কিত করতে বলছে বা সম্পর্ক স্থাপন করতে বলছে। 3টে আলাদা আলাদা প্রফেশন রয়েছে, 3টে আলাদা আলাদা প্রফেশন রয়েছে। অ্যাকচুয়ালি পেশাদার, দেখো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় যদি ভাবা যায়, পেশাদার মানে হচ্ছে প্রফেশনাল, ইংলিশ টার্মটা হচ্ছে কি প্রফেশনাল। এই প্রফেশনাল কিন্তু বিভিন্ন রকমের হয়। ইনফ্যাক্ট যারা যারা কাজ করে তারাও কিন্তু প্রফেশনাল। সাপোজ আই এম এ টিচার, সো আই শুড বি কল্ড অ্যাজ এ প্রফেশনাল। মানে আমি যদি একজন শিক্ষক হই তাহলে আমাকে কিন্তু একজন পেশাদার হিসাবে উল্লেখ করা যেতে পারে, ঠিক আছে। সাপোজ আমি একজন আর্টিস্ট, আর্টিস্টকে হয়তো অনেকে পেশাদার বলবে, আবার অনেকে কিন্তু পেশাদার নাও বলতে পারে। পেশাদার মানে হচ্ছে যে সাপোজ লেটস সে 10টা 5টা ডিউটি করে কম বেশি, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে ডাক্তার আর উকিলের তো দুটো আলাদা আলাদা প্রফেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই পেশাদারটাকে আমরা কি করতে পারি একটা ক্যাটাগরি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা এটাকে বললাম সাপোজ লেটস সে প্রফেশনাল, বা এটাকে বলে দিলাম কি পেশাদার। আর এটাকে একটাকে বলে দিলাম কি ডাক্তার, আর এটাকে বলে দিলাম একটাকে লয়ার, ঠিক আছে। তাহলে অ্যান্সার করে দেবো অপশন সি। ডাক্তার এবং উকিল এই দুটো ডেফিনেটলি আলাদা, এবং এটাকে দেখো আরো অনেক ভাবেই করা যাচ্ছে। সাপোজ এখানে দেখো ডাক্তার উকিল আলাদা করা যাবে না, তাহলে পেশাদার কেমন করে হয়? ডাক্তার ডেফিনেটলি একজন পেশাদার হবে এবং উকিলও একজন ডেফিনেটলি পেশাদার হবেই হবে। তাহলে আমাদের সবচাইতে বেস্ট অপশনটা কোনটা নেওয়া যেতে পারে? অপশন সিটা নেওয়া যাচ্ছে। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে একটা আমাদের ডিরেকশনের কোয়েশ্চেন রয়েছে, এবং এই ডিরেকশনের কোয়েশ্চেনটাও কিন্তু আমরা খুব ইজিলি ট্যাকেল করে নিতে পারি যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো কি আছে, সাহেব বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তাহলে যে কোনো একটা জায়গা, দ্যাট ইজ বাড়ি থেকে বেরিয়ে সে সোজা কি করছে দক্ষিণ দিকে হাঁটছে, কতটা যাচ্ছে 50 মিটার যাচ্ছে, হলো। তারপর সে প্রথমে ডান দিকে ঘুরে দাঁড়ালো, ডান দিকে ঘুরে দাঁড়ালো মানে কি এই দিকটা গেল, কিন্তু মানে যায়নি অ্যাকচুয়ালি, ডান দিকে ঘুরেছে। এবার বলছে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। এই যে কথাটা বলে দিল মানেটা কি এসে দাঁড়ালো? প্রথমে সে সাউথ ডিরেকশনে মুখ করে আছে, এইবার সে 135 ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীত। ঘড়ির কাঁটার বিপরীত মানে কি ভালো করে বোঝো, যে এইটা হচ্ছে কি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কি এইটা উল্টোটা, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার বিপরীতে। আর এটা কি হলো ক্লকওয়াইজ হয়ে গেল। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমি সে সাউথে যাই, তাহলে নর্মালি আমি সাউথে যাচ্ছিলাম, ঠিক ঠিক। এবার যদি আমি 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যাই, দ্যাট মিনস কি বাম দিকে ঘুরে যাচ্ছি। তাহলে বাম দিকে ঘুরে যাওয়া মানেটা কি এসে গেল, আমি সম্পূর্ণরূপে এদিকে ঘুরবো, তাই তো। এবার এইদিকে কতটা ঘুরবো, প্রথমে 90 ডিগ্রি ঘুরে গেলাম, তারপরে আরো 45 ডিগ্রি ঘুরে গেলাম। তাহলে কি আমার ডিরেকশনটা যেটা হবে সেটা অ্যান্সার হবে। এটা হয়ে গেল 45, এটা হয়ে গেল 90, তাহলে 90 আর 45 কত হলো 135, ঠিক। তাহলে সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এবং সেটা হচ্ছে কি নর্থ ইস্ট। কেন? কারণ এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে কি ইস্ট। নর্থ আর ইস্টের মাঝখানে কি আসবে? নর্থ ইস্ট। অ্যান্সার কি হবে? অপশন এ, উত্তর পূর্ব দিক। এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু অনেকের অনেক রকমের কনফিউশন হয়, বারবার করে বলছি
এখানে আমাকে 135 ডিগ্রি ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরতে বলেছে। প্রথম কথাই হচ্ছে ঘড়ির কাঁটা বিপরীতে মানেই হচ্ছে বাম দিকে ঘুরতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তোমার মনে হতেই পারে অ্যাঙ্গেলটা কি রকম হবে। মনে রাখবে তোমার যেটা মুখ আগে ছিল, ডিরেকশনটা কোন দিকে ছিল, সাউথ ডিরেকশনে ছিল, তাহলে তুমি নর্মালি এই দিকে যাচ্ছিলে, তাই তো। এবার এখান থেকে তুমি কিন্তু আলটিমেটলি পুরোটা ঘুরলে, প্রথমে 90 ঘুরলে, তারপরে 45 ঘুরলে, 90 আর 45 যোগ করলে কত হবে, 135 ডিগ্রি। গল্প শেষ। নেক্সটে যাবো, তবে সেখানে যাওয়ার আগে আমি একটু বলে রাখি তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের অধ্যায় ভিত্তিক প্লে এবং মেন্সের জন্য কিন্তু আমরা স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে। সেখানে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন যে সাবজেক্ট, জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথস, রিজনিং, সবকিছুরই অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস এবং মক টেস্ট সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে অবশ্যই ম্যাথস এবং রিজনিং পোর্শনটা পুরোটাই কিন্তু আমি নেব। তো দায়িত্ব নিয়ে তোমরা যদি আমার ক্লাসকে ভালোবাসো তাহলে অবশ্যই এখানে জয়েন করতে পারো, কারণ সামনে 2.5টা মাস রয়েছে। আমি কিন্তু বারবার তোমাদের সতর্ক করে দিচ্ছি, এই 2.5 মাসের এই 2.5 বা অর্ধেক সময়টা, মানে 15 দিন, লাস্টের 15 দিন, দ্যাট ইজ অক্টোবরের 15টা দিন, ওটাকে আর ধরতেই হবে না। বাকি এই অগাস্ট আর এই সেপ্টেম্বর যেটা রয়েছে 2 মাস, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, সেই 2.5 মাস কিন্তু, মানে 2 মাসটা কিন্তু তোমরা দায়িত্ব নিয়ে ভালো করে তোমরা একটু প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে। তো আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা কিন্তু সমস্ত রকমের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। চলো এবার আবার ক্লাসে ফিরে যাই। বিবৃতি কি বলছে, কিছু ফ্ল্যাট ব্যয়বহুল মানে কস্টলি। তাহলে কিছু ফ্ল্যাট, ধরো এটাকে ফ্ল্যাট রয়েছে, এটাকে বলে দিলাম কিছু ফ্ল্যাট হচ্ছে কি কস্টলি, আমি এটা ইংলিশ টার্মটা নিয়ে নিলাম, ফ্ল্যাট হচ্ছে কি কস্টলি। কিছু ব্যয়বহুল হচ্ছে কি ভিলা, কিছু ব্যয়বহুল বা কিছু কস্টলি হচ্ছে কি ভিলা হচ্ছে, কিছু কস্টলি কি হচ্ছে ভিলা হচ্ছে। এবার আমাকে এই 4টে সিদ্ধান্ত বা উপসংহার আছে, সেটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। বলছে কিছু ভিলা ব্যয়বহুল, ভিলার সাথে ব্যয়বহুল বা কস্টলির রিলেশন কি, দেখতে পাচ্ছি হ্যাঁ ভিলার সঙ্গে ব্যয়বহুলের রিলেশন একটা রয়েছে, তাহলে এটা কিন্তু আমি অবশ্যই নেব। তারপরে কি রয়েছে, কোনো ফ্ল্যাট ভিলা নয়, ফ্ল্যাটের সাথে ভিলার রিলেশন কি, দেখতে পাচ্ছি যে হতেও পারে নাও হতে পারে। তাও আবার দেখো এখানে স্টেটমেন্টে দেখো দুটোই আমার পজিটিভ, এখানে কিন্তু নয় রয়েছে, তাহলে এটা কিন্তু ডেফিনেটলি ফলস খেয়ে গেল। কিছু ভিলার সাথে ফ্ল্যাটের রিলেশন, আবার বলছি মেবি মে নট বি, তাহলে এটা কি হলো, ফলস হয়ে গেল। আর ভিলার সাথে ব্যয়বহুল আমরা একটু আগে দেখলাম, এখানে কি আছে ভিলা এবং ব্যয়বহুল, আমরা কি করলাম কিছুতে রাইট করে দিলাম। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি সমস্ত কেসটা হবে না, সমস্তটা কি হচ্ছে না, তো সমস্ত ভিলা কিন্তু ব্যয়বহুল হচ্ছে না, তাহলে এটাও কিন্তু আমরা ফলস করে দেবো এবং আলটিমেটলি অ্যান্সার করব অপশন এ, শুধুমাত্র 1 উপসংহার অনুসরণ করছে, শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নিম্নে প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, নিম্নে প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে সেটা তোমাদেরকে এখানে বের করতে হবে। প্রথম কথাই হচ্ছে এখানে ত্রিভুজের যে সংখ্যা সেটা বের করার একটা নির্দিষ্ট টেকনিক আছে। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যদি আমি দেখি একটা নর্মাল ত্রিভুজ রয়েছে, তার মধ্যে যদি একটা লম্বালম্বি বা বেসে যে কোনো জায়গাতেই হোক না কেন, যদি একটা দাগ টেনে দেওয়া হয়, তাহলে সেখানে ত্রিভুজের সংখ্যা কত হয়, নাম্বারিং করবো এইভাবে 1 আর 2, 1 আর 2 এর যোগ করে কত করবো 3। ঠিক আছে, ভালো করে ঠান্ডা মাথায় দেখো এখানে আমরা এই যে পোর্শনটা, এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তো, কিন্তু দেখো মাঝখানে আবার একটা দাগ দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এখানেও আমি কিন্তু 1 আর 2 দেখতে পাচ্ছি, তাহলে 1 আর 2 কত হবে 3, তাহলে এই পোর্শনে 3টে, এই পোর্শনেও 3টে ত্রিভুজ আসছে, ঠিক এই পোর্শনেও কিন্তু 3টে ত্রিভুজ আসছে, তাহলে এখানে 3টে হলো, এখানেও 3টে হলো, ভালো কথা। ছোট ছোট দেখো তোমার 4টে ত্রিভুজ রয়েছে, 1 2 3 4, ঠিক ঠিক, কারো কোনো অসুবিধা নেই। এবার এখানে আরেকটু ভালো করে অবজার্ভ করো, তাহলে আমার এখানে ত্রিভুজের সংখ্যা কি কি হলো, এখানে 4টে হলো ছোট ছোট ত্রিভুজগুলো, আরো ছোট ছোট ত্রিভুজ হলো 3 + 3 হলো। তাহলে এবারে দেখো 4 আর দিকে 3 3 6 হয়ে গেল, কত হলো 7 হলো, 4 আর 6 কত হলো 10টা হলো। বড় একটা ত্রিভুজ রয়েছে,
সেখানেও হয়ে গেল আমার কটা, একটা হয়ে গেল। আর কি কোনো ত্রিভুজ আছে? আর কি কোনো ত্রিভুজ আছে? অবশ্যই আছে, এবং সেটা কোথায় আছে সেটা দেখতে হবে। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা তোমার চোখে কোথায় গেল, হারিয়ে গেল মনে হচ্ছে, এক্ষুনি দেখতে পেলাম, এক সেকেন্ড দাঁড়াও। এইটা রয়েছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তাহলে বাকি কি থাকলো? ওকে ওকে, পেয়ে গেছি। দেখো ভালো করে একটু অবজার্ভ করো, ভালো করে একটু অবজার্ভ করো। আমরা কিন্তু এই যে দুটো ত্রিভুজ, এই যে ছোট 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 ত্রিভুজটা, এবার তোমরা বলেছে এটা তো 4 নম্বর ত্রিভুজটা নিয়েছিলাম, না আমরা নিয়েছিলাম এইটাকে। আমরা এখানে দেখো দুটো ত্রিভুজ এক্সট্রা রয়েছে, ভালো করে অবজার্ভ করো। এইটা একটা ত্রিভুজ, সবুজ কালারে যেটা আঁকলাম, সবুজ কালারে যেটা আঁকলাম সেটা একটা ত্রিভুজ হচ্ছে, কিন্তু লাল কালারে দেখো আর একটা ত্রিভুজ রয়েছে, লাল কালারে দেখো এই যে ছোট ত্রিভুজটা, এটাও কিন্তু একটা ত্রিভুজ আছে। তাহলে এখানে একটা ত্রিভুজ, সিমিলারলি এখানেও একটা এক্সট্রা ত্রিভুজ নেওয়া গেল, তাই তো? তাহলে আমাদের এখানে আরো দুটো নেওয়া গেল, তাহলে কয়টা হলো? 4 আর 6 10 আর 1 11 আর 2 কত হলো? 13টা ত্রিভুজ হবে, আর কিন্তু বেশি ত্রিভুজ হবে না। অ্যান্সার করলো কত? অপশন বি। আচ্ছা, তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা কিন্তু এখন অ্যান্সার করো না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে যে এই যে ত্রিভুজটা আমি এঁকে দিচ্ছি, এই ত্রিভুজটাতে টোটাল কটা ত্রিভুজ আছে, সেটা তোমরা কিন্তু আমাকে হোম মানে বেসিক্যালি কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবে যে এখানে কটা ত্রিভুজ রয়েছে, কমেন্টে জানিও যে এখানে কটা ত্রিভুজ রয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু আমাকে জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। এখানে দেখো বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, দুর্ঘটনা, রক্তদান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তপাত। প্রথম কথাই হচ্ছে যে এখানে সবচেয়ে প্রথমে কোন ঘটনা ঘটবে? অবশ্যই প্রথমে দুর্ঘটনা এখানে আসছে, তাহলে দুর্ঘটনাটা হলো, তারপরে কি হতে পারে? তারপরেই যে তুমি হ্যাঁ হাসপাতালে চলে যাচ্ছ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তুমি কিন্তু অবশ্যই জানতে পারবে যে দুর্ঘটনা হলে কি হচ্ছে, এটা রক্তপাত হতে পারে। তাহলে দুর্ঘটনা পরে রক্তপাত আসলো, তাহলে 1-এর পরে কি আসলো? 5 আসলো। এবার 5 আসলো মানে রক্তপাত হলোই মানে যে রক্তদান হবে সেটাও কিন্তু নয়, তোমাকে হাসপাতাল, এবার হাসপাতালের আগেও কিন্তু তোমার অ্যাম্বুলেন্সে যেতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সে 4 আসবে, তারপরে হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে লাস্টে রক্তদান আসবে। তাহলে এইভাবে অ্যান্সারটা হবে। অ্যান্সার হবে কি 1 5 4 3 2, এবং দেখো সেটা কোথায় রয়েছে? 1 5 4 3 2 দেখো অপশন ডি তে রয়েছে। 1 5 4 3 2, এটাকে বলা হয় একটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে, এটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে ভালো করে অবজার্ভ করো। নেক্সট নেক্সট 5 জন একটি সারিতে বসে রয়েছে, সারি মানে কি? একটা সিরিজ বা একটা রোতে বসে রয়েছে। এবার বলছে যে এস এল এর ডান দিকে রয়েছে, এল এর ডান দিকে কে আছে? এস, হয়ে গেল। এল এর ডান দিকে কে আছে? এস। পি এল এর বাম দিকে রয়েছে, এল এর বাম দিকে কে রয়েছে? পি, পি এল এর বাম দিকে রয়েছে, কিন্তু কে এর ডান দিকে আছে, এই পি কিন্তু আবার কি হচ্ছে? কে এর ডান দিকে রয়েছে। আমরা কিন্তু আজকে 2 নম্বর কোশ্চেনটা কিন্তু এইরকমই একটা করছিলাম, বাট সেখানে একটা কিছু ভুল ছিল। তো যাই হোক, এখানে দেখো কি রয়েছে? এস কিউ এর বাম দিকে রয়েছে, এস আবার কি আছে? কিউ এর বাম দিকে রয়েছে। তাহলে এবার বলতে বলেছে একদম বাম দিকে কে আছে? দেখো আমরা মনে হয় 2 নম্বরের কোশ্চেনটা সেম সেমই আছে, জাস্ট একটু ওখানে এল এম জাস্ট নামগুলো একটু চেঞ্জ ছিল, বাট এখানে কিন্তু সেম সেম আছে, মানে ল্যাঙ্গুয়েজটা সেম আছে, ঠিক আছে? তাহলে আর কোনো অসুবিধা রইলো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাম দিকে কাকে দেখতে পাচ্ছি? কে কে দেখতে পাচ্ছি। তাহলে সেই হিসেবে আমরা অ্যান্সার করে দিলাম অপশন এ, সেই হিসেবে আমরা অ্যান্সার করে দিলাম অপশন এ ইজ দা রাইট আনসার। ক্লিয়ার হলো? সহজ কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু বারবার করে বলছি ভালো করে অবজার্ভ করতে হবে, না হলে কিন্তু খুব একটা লাভ হবে না। আমরা এখানে আরো একটা আমাদের সিলগের কোশ্চেন দেখতে পাচ্ছি, এবং এই সিলগের কোশ্চেন একটু ভালো করে অবজার্ভ করো। বিবৃতি রয়েছে এবং উপসংহার রয়েছে। এখানে বিবৃতি কি কি আছে ভালো করে দেখা যাক। টোটাল 3টে বিবৃতি দেওয়া হয়েছে, উপসংহারও দেখো দুটো বিবৃতি, দুটো উপসংহার দেওয়া হয়েছে। সমস্ত দেওয়াল ঘড়ি হচ্ছে কি অ্যানালগ হয়, তাহলে সমস্ত দেওয়াল ঘড়ি ভালো করে বোঝো, সমস্ত দেওয়াল ঘড়ি। আমি এখানে একটা কাজ করি, এই যে দেওয়াল ঘড়ি, এটাকে আমরা লেটস সে ওয়াল ওয়াচ বলতেই পারি, চলো আমি এখানে দেওয়াল বাংলাতেই লিখি। সমস্ত দেওয়াল ঘড়ি কি হবে?
অ্যানালগ হচ্ছে, অ্যানালগ মানে কি, যেগুলোতে তোমার ওই নাম্বারিং থাকে, ঠিক আছে, অ্যানালগ নর্মালি যেরকম 1 2 3 4 করে 12 অবধি থাকে। আচ্ছা, সব হাত ঘড়ি তোমার ডিজিটাল হয়। আচ্ছা, এখানে দেখো দেওয়াল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি ঘড়ি সম্বন্ধে বলা হয়েছে, হাত ঘড়ি আর ডিজিটাল ঘড়ি সম্বন্ধে কিছু বলা হয়নি, তাই ওই পোর্শন বা 2 নম্বর বিবৃতিটাকে আমরা কিন্তু পরে পড়বো। আমরা চলে যাব 3 নম্বরে, সমস্ত অ্যানালগ ডিজিটাল হচ্ছে। দেখো এখানে অ্যানালগ তো রয়েছে, তাহলে সমস্ত অ্যানালগকে কি করতে পারি, ডিজিটাল করে দিতে পারি। সমস্ত অ্যানালগকে কি করতে পারি, ডিজিটাল করতে পারি। এইবার আমরা যাব 2 নম্বরে, সব হাত ঘড়ি কি হচ্ছে, ডিজিটাল হবে। সব হাত ঘড়ি যদি ডিজিটাল হয়, সাপোজ আমি এখানে হাত ঘড়িটাকে এইভাবে লিখে রেখে দিতে পারি। এবার এই ছোট হাত ঘড়িটা, এটা শুধুমাত্র যে ডিজিটালের মধ্যেই হবে সেটা নয়, মানে ডিজিটাল তো পুরোটাই, তুমি হাত ঘড়িটা কিন্তু এখানে দেওয়াল বা তোমার ওই অ্যানালগ ঘড়ির সঙ্গে টাচ করাতেই পারতে, কোনো অসুবিধে নেই কিন্তু, ঠিক আছে। আমরা এবার উপসংহারে আসবো। উপসংহার কি আছে দেখো, সমস্ত দেওয়াল ঘড়ি ডিজিটাল। সমস্ত দেওয়াল ঘড়ির সাথে ডিজিটালের সম্পর্ক কি আছে, এই যে দেওয়াল ঘড়ি রয়েছে, এই যে দেওয়াল ঘড়ি, এগুলো কি ডিজিটালের মধ্যে পড়ছে, হ্যাঁ পড়ছে তো, তাহলে সমস্ত দেওয়াল ঘড়ি কি হলো, ডিজিটাল হয়ে গেল। 2 নম্বর কি বলছে, অন্তত একটি হাত ঘড়ি অ্যানালগ হয়। আচ্ছা, অন্তত মানে কি, অ্যাটলিস্ট, আমরা অন্তত মানে ইংরেজি টার্মটা কি জানবো, অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মনে রাখবে, এই অন্তত বা অ্যাটলিস্ট যাই থাকুক না কেন, এগুলোর কোনো ভ্যালু নেই, তোমরা দেখে নেবে। এখানে অন্তত মানে কি, সেটাকে সাম হিসাবে ধরে নিতে পারো, সেটাকে সাম বা কিছু হিসেবে ধরে নিতে পারো। তাহলে কিছু হাত ঘড়ি অ্যানালগ হবে কি, হাত ঘড়ি কোথায় আছে, এখানে। এবার অ্যানালগ কোথায় কোথায় আছে, এইখানে। দেখো আমি কিন্তু এখানে হাত ঘড়ি আর অ্যানালগ ঘড়ির মধ্যে টাচ করাইনি, কিন্তু তোমাদেরকে আমি আজকে ওই যখন আমি ডায়াগ্রামটা ড্র করছিলাম, তখন কিন্তু বলে দিলাম যে হাত ঘড়িটা শুধুমাত্র এখানেই থাকবে সেটা নয়, হাত ঘড়িটা ইচ্ছে করলে কিন্তু বড় করেও এইভাবেও নেওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। বোঝা গেল? তাহলে এটা কি কন্ডিশন এসে দাঁড়ালো, এটা এসে দাঁড়ালো মে বি মে নট বি, এবং সেটা আমরা সিলকের নিয়ম অনুযায়ী কি জানি, সেটাকে ফলস করে দেবো। তাহলে দেখো তোমার এখানে 1 নম্বরটা ঠিক হলো, আর 2 নম্বরটা কি হলো, ফলস হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সার কি করব, শুধুমাত্র এক উপসংহার 1 অনুসরণ করে, শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে, শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, কি আছে এখানে, একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন পাচ্ছি। দেখতে পাচ্ছি যে মাইনাস মানে কি রয়েছে, প্লাস, ডিভিশন মানে কি রয়েছে, গুণ, প্লাস মানে কি রয়েছে, মাইনাস, আর গুণ মানে কি রয়েছে, ভাগ। এই যে 4টে গাণিতিক চিহ্ন, সেই 4টে গাণিতিক চিহ্নকে কি করেছে তারা, বিভিন্নভাবে আলাদা আলাদা বলেছে। এবার তোমাকে এই যে রাশিটা আছে, সেই রাশিটার মান বের করতে হবে। কি আছে, 2/40, তাহলে 2 ভাগ মানে কি আছে, গুণ, 2 ভাগ কত আছে, 20, ইন্টু রয়েছে, ইন্টু মানে কি আসবে, ভাগ 4, মাইনাস রয়েছে, মাইনাস মানে কি আছে, +5, প্লাস মানে কি রয়েছে, -2। এবার একটু ভালো করে অবজার্ভ করো, এখানে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু বদমাস রুলটা ফলো হবে, বদমাস রুলটা কিন্তু অলওয়েজ কিন্তু ফলো হবে আমাদের যে কোনো সরলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা 20/4 কত পাচ্ছি, 5, 5 2 কত পাচ্ছি, 10। এটাকে এইভাবেও করতে পারতে, 20 2 40, 40/4 কিন্তু 10 আসছে। ভাগ আর গুণ যদি একসাথে থাকে, সেটাকে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে কত হলো, 40/4 দ্যাট ইজ ইকুয়াল টু 10। আর এখানে 5 - 2 কত হবে, 3। তাহলে 5 আর 2 কত হলো, 5 - 2 কত হবে, 3। তাহলে 10 আর 3 কত হলো, 13। আমরা অ্যান্সার কি পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। অপশন এতে দেখো তোমার 13 রয়েছে, অপশন এ দেখো তোমার 13 রয়েছে, ঠিক। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। মিস্টার এবং মিসেস গাঙ্গুলি 2 সন্তান, রিনা এবং রবি। রবি হেনাকে বিয়ে করে যে মিস্টার চক্রবর্তী কন্যা। মিস্টার চক্রবর্তীর ছেলে পুলক বিয়ে করে সুমনাকে। দেবলীনা এবং শম্পা হলো রবি এবং হেনার কন্যা। শম্পা এবং রিনার মধ্যে সম্পর্ক কি আছে, শম্পা এবং রিনার মধ্যে কি সম্পর্ক রয়েছে। তাহলে দেখো একটু ভালো করে, যে মিস্টার এবং মিসেস গাঙ্গুলি, মিস্টার এবং মিসেস গাঙ্গুলির 2 সন্তান রয়েছে। তাহলে এখানে লিখো একটু, মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলি, তাদের কি আছে, 2 সন্তান রয়েছে। একটা কে, একটা রিনা আর একটা রবি। এবার কি বলেছে, রবি কিন্তু হেনাকে বিয়ে করছে, রবি হেনাকে বিয়ে করছে।
যে আবার কি, যে মানে কি, এই হেনাটা হচ্ছে কি মিস্টার চক্রবর্তী কন্যা, তাহলে এই হেনাটা হচ্ছে কি একজন কন্যা। রবি আর হেনা কি হলো, হাজবেন্ড ওয়াইফ হয়ে গেল। এই হেনাটা হচ্ছে কি মিস্টার চক্রবর্তীর কন্যা। মিস্টার, আমি এখানে চক্রবর্তী আর না লিখে চাকু লিখে রেখে দিলাম, ঠিক আছে, অত বড় বানান লেখার দরকার নেই। এইবার বলছে মিস্টার চক্রবর্তীর ছেলে পুলক, তাহলে হেনার ভাই মিস্টার চক্রবর্তীর ছেলে কে হবে, পুলক। সে আবার কি হচ্ছে, অবশ্যই তোমার হেনার ভাই হচ্ছে বা রবি শালা হচ্ছে বা শ্যালক হচ্ছে। সে বিয়ে করছে সুমনাকে, সে বিয়ে করছে সুমনাকে, হয়ে গেল। দেবলীনা এবং শম্পা হলো রবি এবং হেনার কন্যা, তাহলে রবি আর হেনার কন্যাকে দেবলীনা, দেবলীনা আর শম্পা, এরা দুজনে কি আছে, কন্যা, তাহলে এখানে কন্যা মানে মাইনাস সাইন দিয়ে রাখো। শম্পা ও রিনার মধ্যে সম্পর্ক কি, এখানে খেয়াল করো, এই যে রিনা যে প্রথমে বলা হয়েছিল, সেই রিনা আর এই শম্পার মধ্যে কি সম্পর্ক, ভালো করে দেখো। শম্পার বাবা হচ্ছে কে, রবি, রবির বোন, বোনটাই হবে এখানে, বোন রিনা নামটা তো একটা মেয়ের নামই ধরবো, তাহলে শম্পার বাবার বোন কে হয়, পিসি। বাট এখানে দেখো পিসি অপশনটা নেই। অ্যাকচুয়ালি ভালো করে জিনিসটা বোঝো, শম্পার রিনার সম্পর্ক কি, অপশনে দেওয়া উচিত ছিল এরকম, কন্যা মাতা, ঠিক আছে, নাতনি, ধরো লেটস সে দিদিমা, এইভাবে জিনিসটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। যেমন ধরো এখানে আছে ভাইজি, ভাইজি পিসি, এইভাবে জিনিসটা, বা পিসি ভাইপো পিসি ভাইজি, এইরকম রিলেশনটা দেওয়া উচিত ছিল। যাই হোক, তাহলে এখানে রিনার যে ভাই সে কে, রবি, রবির মেয়েকে শম্পা, তাহলে ভাইয়ের মেয়েকে হয় ভাইজি হয়। অ্যান্সার করে দাও অপশন ডি, অ্যান্সার করে দাও অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। যদি ঘড়িকে টিভি, টিভিকে রেডিও, রেডিওকে ওভেন, ওভেনকে সিলিন্ডার, সিলিন্ডারকে স্ত্রী বলা হয়, তাহলে কিসের সাহায্যে আমরা সময় দেখবো, এটা একটা বেসিক কোয়েশ্চেন। আমরা সময় দেখি কিসে, ঘড়িতে। এই ঘড়িকে এখানে কি বলা হয়েছে, টিভি। এই ঘড়িকে এখানে কি বলা হয়েছে, টিভি, তাহলে আমার অ্যান্সারও হয়ে গেল টিভি। দয়া করে এখানে কেউ ভাবতে শুরু করে দিও না টিভিকে কি বলা হচ্ছে বা রেডিওকে কি বলা হচ্ছে, এগুলো কিছু দেখতে যাবো না। জাস্ট দেখবো বাস্তব ভাবে আমাদের অ্যান্সারটা কি হয়, আর সেটাকে ওখানে কি বলা হয়েছে সেটা খালি একবার দেখে নেব। সাপোজ এখানে টিভি, বাস্তবে কি হয়, বাস্তবে আমরা সময়কে, সময় রেডিওতে, কিসে দেখি, ঘড়িতে দেখি। ঘড়ি আবার অ্যান্সার খুঁজতে যাব না, ঘড়িকে কি বলা হচ্ছে সেটা খালি দেখবো, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। যদি ইংরেজি বর্ণমালার ভবেলগুলি বাদ দেওয়া হয়, তাহলে শুরু থেকে 10তম বর্ণ কোনটি হবে, তাহলে শুরু থেকে 10তম বর্ণ কোনটি হবে। নর্মাল সেন্সে কি মনে হচ্ছে, এটা বেশ অনেকগুলো লেটার লিখতে হবে, কিন্তু লেখার কিন্তু কোনো দরকার নেই, কারণ এই যে 10তম বর্ণ রয়েছে, এই 10তম বর্ণের আগে, 10তম বর্ণ মানে কি, যে, জের আগে কি কি ভাওয়েলস রয়েছে এটা একটু ভালো করে পর্যালোচনা করো। তাহলে এখানে রয়েছে এ, এখানে রয়েছে ই, আর এখানে রয়েছে আই, তাহলে এই তিনটেই ভাওয়েল রয়েছে। এই তিনটে ভাওয়েলকে কিন্তু বাদ দিতে হবে, এই তিনটে ভাওয়েলকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে তিনটে ভাওয়েল আরো যোগ হয়ে গেল, মানে তিনটে কনসোনেন্ট যোগ হয়ে গেল, জের পরে কে, তারপরে এল, তারপরে এম, তাহলে 10তম বর্ণ সেটা কোনটা হবে, অবশ্যই হয়ে গেল তোমার এম, অপশন সি। কিচ্ছু করতে হবে না, জাস্ট 10তম বর্ণ রয়েছে, 10-এর আগে কটা ভাওয়েল আছে, তিনটে, তাহলে এই তিনটে এখানে যোগ করে দাও, গল্প শেষ। 13 নম্বর লেটার আসবে, সেটা আসবে কি, এম। এইভাবেই অ্যান্সারটা করবে। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 7জন শিক্ষার্থী রয়েছে, এ বি সি ডি ই এফ এবং জি, একটি সিরিজ পরীক্ষা দিচ্ছে, ভালো কথা। কোনো দুই শিক্ষার্থী একই নম্বর পায় না, মানে সেম সেম নম্বর পাবে না। এ সর্বদা বি এর চেয়ে বেশি স্কোর করে, তাহলে এবার বেশি কমের গল্পটা আছে, তাহলে এখানে একটা কাজ করো, যারা বেশি পাবে তাদেরকে বাম দিকে, যারা কম পাবে তাদেরকে ডান দিকে দাও। কি বলেছে, এ সর্বদা বি এর চেয়ে বেশি স্কোর করে, দ্যাট মিনস কি দাঁড়ালো, এ গ্রেটার দেন বি। জি সর্বদা এর থেকে বেশি স্কোর করে, তার মানে কি দাঁড়ালো, যে জি তোমার এর থেকে বেশি হবে, যারা বেশি হবে তারা বাম দিকে যাবে, আর যারা
কম হবে তারা ডান দিকে যাবে, সোজা হিসাবে আসো। প্রতিবার হয়, হয় মানে কি, এটা আইদার একটা কন্ডিশনে দিচ্ছে প্রতিবার হয় সি সর্বোচ্চ স্কোর করে এবং ই সর্বনিম্ন স্কোর করে। ভালো করে জিনিসটা বুঝতে হবে। টোটাল 7 জন রয়েছে, তাহলে 7 জনকে আগে আমি সাজাই, 1 2 3 4 5 6 7। বলছে দুটো কন্ডিশন দিয়েছে, যদি তোমার সি সর্বোচ্চ স্কোর করে তাহলে কিন্তু ই সর্বনিম্ন স্কোর করছে, বা যদি ডি সর্বোচ্চ স্কোর করে তাহলে বি এর জন্য না, মানে বি তোমার সবচেয়ে কম স্কোর করে। তাহলে দুটো কন্ডিশন রয়েছে, দুটো কন্ডিশন কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। একটা হচ্ছে সি যদি হাইয়েস্ট পাই তাহলে সেইবার ই লোয়েস্ট পাবে, বা যদি ওটা না হয় তাহলে আরেকটা কি হতে পারে যে ডি যদি হাইয়েস্ট পাই তাহলে বি পাবে লোয়েস্ট। বলছে যদি ডি এর স্থান ষষ্ঠ, বলেই দিল যে যদি ডি এর স্থান ষষ্ঠ এবং বি এর স্থান তাদের মার্ক অনুসারে পঞ্চম হয়, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে আমি যদি নাম্বার অনুযায়ী 1 2 3 4 5 6 7 জন আছে, এবার একটু ভালো করে অবজার্ভ করো, বলেই দিল যে ডি এর স্থান ষষ্ঠ, মানে কি ডিটা তোমার এখানে আসছে, ডিটা কিন্তু তোমার এখানে আসলো, তাহলে এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করলো না, তাহলে আমি এই কন্ডিশনটাকে ধরবোই না, ওটা জাস্ট তোমাদেরকে একটু বোকা বানানোর জন্য বলেছে। আরেকটা কি বলেছে, বি এর স্থান তাদের মার্ক অনুসারে পঞ্চম, তাহলে পঞ্চমে কে আসছে, বি। এইবার একটু ভালো করে দেখো, তাহলে নিচের কোনটি সত্য হতে পারে, তাহলে নিচের কোনটি সত্য হতে পারে। আমাদের হাতে আর কি কন্ডিশন আছে, যে জি এ বি এরকম একটা কন্ডিশন থাকবে। তাহলে তাই যদি হয় তাহলে জি এ বি, এখানে তো বি অলরেডি বসে আছে, তাহলে এ এখানে বসতে পারে, জি এখানে বসতে পারে, পারে তো। আরেকটা কন্ডিশন হবে যে সাপোজ, আমি এখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝাচ্ছি, ভালো করে দেখো, তাহলে এই কন্ডিশনটা হবে না যখন, তাহলে ওটাকে মিটিয়ে দিলাম। তাহলে সাপোজ এখানে তো সি বসেই গেল আর এখানে তো ই বসে আছে, এটা তো কনফার্ম, মানে এই সি সর্বোচ্চ স্কোর করবে, ই সর্বনিম্ন স্কোর করবে, সেটাই অ্যাকচুয়ালি কন্ডিশনটা হবে। এবার এখানে তো বি আর এখানে ডিটা কনফার্ম করেছিল, কিন্তু জি এ বি এর ক্ষেত্রে এখানে তো জি আর এ বসিয়েছি, কিন্তু এমনও তো হতে পারে সাপোজ এখানে জি হয়ে গেল, এখানে এ হলো, আবার এখানে এখানে আরেকটা যে আছে এ বি সি ডি ই এফ, এফ হয়ে গেল, তাহলে এখানে এফ বসে গেল। এইরকমও হতে পারে। আরো একটা কন্ডিশন হতে পারে, কি হতে পারে বলো তো, আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখো। তোমার সি এর পরে তোমার সাপোজ এখানে জি আসতে পারে, তারপরে তোমার লেটসে এফ আসতে পারে, তারপরে এ আসতে পারে, তারপরে বি, তারপরে ডি, তারপরে ই, এরকমও আসতে পারে। বেসিক্যালি তোমার জি এর পরে এ হবে, এর পরে বি হবে, জি এর পরে এ আছে, এর পরে বি আছে। এবার তাদের মাঝখানে কতজন আছে সেটা কিন্তু বলতে পারছি না, আর যার জন্য এখানে কোয়েশ্চেনটা করেছে কি কোনটি সত্য হতে পারে, বলেনি কোনটি সত্য, কারণ এখানে অনেকগুলি পসিবিলিটি চলে আসছে, অনেকগুলি পসিবিলিটি চলে আসছে, তাই নয় কি? তাহলে তাই যদি হয়, তাহলে আমরা একটু দেখবো অপশনসে, এফ তৃতীয় বা চতুর্থ স্থানে রয়েছে, আমরা দেখব এফ দেখো চতুর্থ স্থানে পাওয়া গেছে, এফ দেখো দ্বিতীয় স্থানেও পাওয়া গেছে, এফ দেখো আমি এখানে নাম্বারিংটা করে রাখি, এফ দেখো তৃতীয় স্থানেও পাওয়া গেছে, তাহলে এফ তৃতীয় বা চতুর্থ স্থানে রয়েছে, থাকতে পারে। এ দ্বিতীয় বা 7 নম্বরে রয়েছে, না এ কিন্তু 7 নম্বরে হবে না, কারণ এর পরে বি হবে, বি এর পরে ডি হবে, ডি এর পরে ই হবে, তাহলে এ 7 নম্বর মানে কি এ সবার লাস্টে, সেখানে কিন্তু তোমার ই অলরেডি বসে আছে, তাহলে এটা কিন্তু নেবো না। ই চতুর্থ বা তৃতীয় স্থানে আছে, ই তোমার কিন্তু সবার শেষে আছে, তাহলে এটাও কিন্তু নেওয়া যাবে না। সব জায়গাতে দেখো ই তোমার চতুর্থ স্থানে নয়, সে একেবারে সবার শেষে রয়েছে। আর জি প্রথম বা চতুর্থ স্থানে রয়েছে, জি প্রথমে হবে না, কারণ জি কিন্তু প্রথমে কে আসবে, প্রথমে সি আসতে বাধ্য, তাহলে এটাও হয়ে গেল না, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ হতে বাধ্য। কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট একটু যদি ভালো করে অবজার্ভ করো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু অনেকে কি করবে, সাজিয়ে তো নেবে, একটা পসিবিলিটি বের করে রাখবে, কিন্তু তার সঙ্গে যে আরো দুটো তিনটে পসিবিলিটি বেরিয়ে আসতে পারে সেটা কিন্তু আর কেউ খেয়াল করবে না। তাই জন্য এই টাইপের কোয়েশ্চেন অবভিয়াসলি এখানে তুমি দেখতে পাচ্ছ অপশন গুলো এইভাবে সাজিয়ে দিয়েছে যে অপশন সি বি ডি এই তিনটে কিন্তু ইজিলি এলিমিনেট করা যাচ্ছে। কেন? কারণ ওখানে আমার প্রথম আর 7 নম্বরের কথাটা বলেছে, তো ডেফিনেটলি আমরা ইজিলি ওগুলোকে এলিমিনেট করে দিচ্ছি।
ঠিক আছে, অ্যান্সার কি হলো তাহলে? অপশন এ, এফ তৃতীয় বা চতুর্থ স্থানে রয়েছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। চিকিৎসা দিবস, চিকিৎসা দিবস তোমার জুলাই যদি হয়, তাহলে পিতৃ দিবস বা ফাদার্স ডে কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। পিতৃ দিবস সেটা তোমাদের কি হবে সেটা বলতে হবে। তাহলে এটা কিভাবে করবে মনে রাখবে যে, আচ্ছা তার আগে আমরা একটু জানবো চিকিৎসা দিবস মানেটা কি। চিকিৎসা দিবসটা হচ্ছে বেসিক্যালি, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, চিকিৎসা দিবসটা হচ্ছে তোমার যেই দিন আমাদের ডক্টর বিধান রয় জন্মেছিলেন এবং দুর্ভাগ্যবশত তিনি ওই দিনই মারা যান, 1 জুলাই। তো এটা হচ্ছে তার মৃত্যু দিবস এবং জন্ম দিবস একই দিনে। আর পিতৃ দিবসটা কি হচ্ছে, পিতৃ দিবসটা হয় আমার যতদূর মনে পড়ছে পিতৃ দিবস হবে তোমার বেসিক্যালি জুন মাসে। পিতৃ দিবস হয় জুন মাসে, খুব সম্ভবত 21শে জুন বা থার্ড উইকের ফার্স্ট রবিবার বা এরকম একটা কিছু থাকে। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এইটুকু কনফার্ম আছি আমি যে জুন মাসে হবে কন্ডিশনটা। জুন মাসে তোমার কি হচ্ছে পিতৃ দিবস হচ্ছে, আর চিকিৎসা দিবস হচ্ছে তোমার কি 1 জুলাই। 1 জুলাই ডক্টর বিধান রয়ের জন্মদিন এবং মৃত্যুদিনের হিসাবে ওটাকে পালন করা হয়ে থাকে, তাই তো? আচ্ছা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে মাদার্স ডেটাকে একটু আমাকে বলবে, মাদার্স ডেটা কবে হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে একটা আমাদের পিক্টোরিয়াল মিসিং নাম্বার রয়েছে, এখানে আমাদের একটা পিক্টোরিয়াল মিসিং নাম্বার রয়েছে এবং আমরা এটাকেও অ্যান্সার করব। কিভাবে করব দেখবো, দেখো ভালো করে যে এখানে তোমার মনে হতেই পারে যে রো এর ফার্স্ট অ্যান্ড থার্ড রোটাকে যদি যোগ করি, লেটস সে 9 আর 8 যোগ করলে 17 আসে, তাহলে কি এখানে 5 আর 3 যোগ করলে 8 আসবে? কিন্তু এখানে দেখো 16 হয়ে আছে, তাহলে এই পলিসিতে চলবো না। আর কি হতে পারে, আর হতে পারে দেখো একটু ভালো করে যে তোমার এখানে 9 আর 7 16 হচ্ছে, 9 5 তোমার আসছে 14, 14 7 21, 8 3 11 5 16। ঠিক আছে, ওইভাবে হচ্ছে না। আর কি হতে পারে, 5 7 35, 9 5 45, 5 7 12, 9 21, 17। আচ্ছা এইভাবে করি তো, 8 9 17 17 34, 5 3 8 আর 16তে হয়ে গেল 24, তাহলে কি এটা 14 হবে? দেখা যাক, 5 7 12 2 14, না আসছে না, সেটাও হচ্ছে না। আর কি হতে পারে, বিভিন্ন ভাবে দেখতে হবে, বিভিন্ন ভাবে দেখতে হবে। এখন এটা কোনো কারণে আমার চোখে ভাসছে না জিনিসটা, আমি আর একবার একটু ট্রাই করি। কি হতে পারে, কি হতে পারে, স্কোয়ারে কিছু ভাবনা চিন্তা, যদি আমি লেটস সে স্কোয়ার হবে না, কারণ কি এখানে 17 স্কোয়ার 16 স্কোয়ার অনেকটাই বড় হয়ে যাবে। আর কিছু নাম্বারস কি ক্রিয়েট করা যাবে কিছু ভাবে, 9 5 14, আচ্ছা 14 ভাগ 7 2, 17 16 হচ্ছে তোমার 43, এই 23 আর দিকে 33। না, আমি এই মুহূর্তে এই কোশ্চেনটা একটু হলেও স্কিপ করব, কারণ এই মুহূর্তে আমার মাথাতে আসছে না। তো তোমরা যদি অবশ্যই বুঝতে পারো বা যদি তোমাদের মাথাতে আসে, তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিও, ঠিক আছে? চলো, সময় নষ্ট করবো না, এগুলোতে সময় নষ্ট করলেই সব শেষ। এস এল ডবল গ্যাপ জি, আবার এস এ এ মানে ডবল গ্যাপ এন জি, তারপরে ভালো করে এগুলো দেখো একটু, একটা ওয়ার্ডকে ওরা বলছে কি আছে সেটা আগে দেখি, তার আগে কাউন্টিংটা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তা 15 মানে কি 5 ইন্টু 3 ভাঙতেই পারো, ইনফ্যাক্ট এখানে 5 ইন্টু 3 ভেঙে হয়েই যাবে। ভালো করে দেখো,
যদি আমরা এখানে একটা ওয়ার্ড বসাই স্ল্যাং, SLANG, দেখো সবগুলোই ম্যাচ করে যাচ্ছে, সবগুলোই ম্যাচ করে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হলো? স্ল্যাং। স্ল্যাং মানে কি? গালিগালাজ। তাহলে অ্যান্সার হয়ে গেল কি ANLASL, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ANLASL, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিবৃতি এবং সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমরা দেখব বিবৃতি, সমস্ত পেন্টিং হলো কি শিল্প। এখানে দাঁড়িয়ে হবে সমস্ত পেন্টিং হলো কি শিল্প। সমস্ত পেন্টিং বলেছে, তাহলে সমস্ত পেন্টিংকে আমরা শিল্প হিসাবে ট্রিট করলাম। আর কিছু দেওয়াল হলো দরজা, এখানেও একটা দাঁড়িয়ে হবে। দেখো এখানে পেন্টিং আর শিল্প রয়েছে, দেওয়াল দরজা নেই, তাহলে এটাকে পরে পড়ছি। পরেরটা বলেছে কিছু পেন্টিং হলো জানালা, কিছু পেন্টিং হলো কি জানালা, ঠিক। এবার বলছে কিছু দেওয়াল হলো দরজা। এবার দেওয়াল আর দরজা তো এখানে নেই, আছে কি? নেই তো, তাহলে এটাকে আলাদাভাবে লিখতে হবে, কিছু দেওয়াল হলো দরজা। এবার দেওয়াল বা দরজার সঙ্গে এই শিল্প, পেমেন্ট আর পেমেন্ট না কি জানো, পেন্টিং আর এটা কি জানলার সঙ্গে কি সম্পর্ক, সেটা কিন্তু কনফার্মলি বলা যাবে না। আমরা সিদ্ধান্ততে আছি, কিছু শিল্প হলো দেওয়াল। শিল্প আমি একটু আগে বললাম যে শিল্প মানে দেওয়াল এবং দরজা, এই দুটোর সঙ্গে কিন্তু অন্যগুলোর সঙ্গে কোনো সম্পর্ক কনফার্মলি বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে। তা কিছু শিল্প হলো কি দেওয়াল, শিল্পর সাথে দেওয়ালের রিলেশন মেবি মে নট বি। কিছু শিল্প হলো জানালা, শিল্পর সাথে জানালার রিলেশন দেখতেই পাচ্ছি, শিল্পর সাথে জানালার কিন্তু খুব কনফার্মলি রিলেশন দেখতে পাচ্ছি, তাহলে 2 নম্বরটা নেওয়া গেল। কিছু পেন্টিং হলো দরজা, পেন্টিং এর সাথে দরজার রিলেশন, পেন্টিং এর সাথে দরজার রিলেশন হতেও পারে নাও হতে পারে, সেখানে ফলস করে দিলাম। তাহলে 1 আর 3 তো ফলস হয়ে গেল, 2 নম্বরটা সঠিক হয়ে গেল। আমরা অ্যান্সার করব অপশন বি। আমরা অ্যান্সার করব অপশন বি। শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, একটা ডিরেকশনে ভালো কোয়েশ্চেনে, খুব ভালো একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পাওয়া গেল। দেখি, শীতল তার বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 160 মিটার হেঁটে যাচ্ছে। শীতল তার বাড়ি থেকে বেরিয়ে 160 মিটার হেঁটে গেল। সে বাম দিকে ঘুরে 60 মিটার হাঁটলো, সে বাম দিকে ঘুরে 60 মিটার হাঁটলো। সে আবার বাম দিকে ঘুরে 120 মিটার হাঁটলো। দেখো 160 মিটার কিন্তু উপরে উঠেছে, তাহলে 120 মিটার মানে কম বেশি এরকম ভাবে একটা পজিশনে নামবে। 120 মিটার হাঁটলো বাম দিকে। সে আবার বাম দিকে ঘুরে 130 মিটার হাঁটলো। বাম দিকে 100 কত 30, তাহলে বাম দিকে ঘুরলে মানে অবশ্যই আগে 60 মিটারটা কভার করবে, তারপরে আর কতটা ঘুরবে, আরো 70 মিটার নিয়ে নেবে, আরো 70 মিটার নেবে। 60 আর 70 যোগ করে কত হবে, 130 হবে। অবশেষে সে ডান দিকে 40 মিটার হেঁটে যাচ্ছে। দেখো এখানে 120 নেমে এসেছিল, আর এখানে তাহলে কত বলেছিল 40, তাহলে অবশেষে 40 মানে কি এই 40টা এটাই হয়ে গেল, এটাও তো 40, কারণ এটা যদি 120 হয়, টোটালটা যদি 160 হয়, তাহলে এটা কত হবে, এইটুকু 60 এই 40, 160 মাইনাস 120। আর সেটাই দেখো এখানে ডান দিকে, অবশেষে সে ডান দিকে ঘুরে 40 মিটার হেঁটে একটি ক্যাফেতে পৌঁছালো, তাহলে এটা হয়ে গেল কি ক্যাফে, আর এটা হয়ে গেল কি বাড়ি, হোম। এবার বলছে শীতলের বাড়ি থেকে ক্যাফেতে কত দূরে, তো ক্যাফেটা কত দূরে আছে, এটা 70 মিটার দূরে আছে। কোন দিকে অবস্থিত, ইস্ট ডিরেকশনে অবস্থিত, তাহলে 70 মিটার ইস্ট ডিরেকশন। অ্যান্সার করে দেবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন গুলো খুব ইজিলি কিন্তু ট্যাকল করতে পারি। তোমাদের জন্য বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো করতে পারো। আর বারবার করে বলছি, আমাদের এই যে ব্যাচ কোর্সগুলো রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আলাদাভাবে ডিটেলসে ব্যাচ কোর্সগুলো লঞ্চ করা রয়েছে, এক্সাম স্পেসিফিক ভাবে লঞ্চ করা রয়েছে। যদি মনে করো, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553613 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করনি তারা অবশ্যই কিন্তু জয়েন করবে, লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, প্রত্যেককে বলছি রেগুলারলি ক্লাস করো, আর আমি যে জিনিসগুলো কমেন্টে বলতে বললাম সেগুলো কিন্তু অবশ্যই বলবে।
ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।